আলম জব সলিউশনে সকলকে স্বাগত জানাই। আমরা আপকামিং প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের জন্য পরিবেশবিদ্যা বা ইভিএস থেকে বাছাই করা সেরা 300টি প্রশ্ন উত্তর নিয়ে যে সিরিজটি শুরু করেছিলাম, আজ তার পার্ট 3। আগের দুটি ভিডিওতে মোট 100টি বাছাই করা সেরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওগুলি না দেখা থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন তথা 101 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমঘাট পর্বতমালার কোন উপত্যকাটি তার অনন্য জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সাইলেন্ট ভ্যালি। তো পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করা হয় সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। তো তোমাদেরকে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য মনে রাখতে হবে। কেরালার পালঘাট জেলায় অবস্থিত এই উপত্যকাটি বিপন্ন লায়ন টেইলড মাকাক নামক বিশেষ প্রজাতির বাদরের জন্য পরিচিত। এখানেই ঐতিহাসিক সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল। কবে হয়েছিল এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন? এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল 1973 সালে। কেন হয়েছিল? এর কারণ ছিল কুন্তি পূজা নদীর উপর বাঁধ নির্মাণের বিরুদ্ধেই এই আন্দোলনটা হয়েছিল। এর মূল নেতৃত্ব দিয়েছিল কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ বা KSSP। অন্যান্য বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যেমন স্থানীয় কবি সুগত কুমারী, বিখ্যাত পরিবেশবিদ এবং পক্ষীবিদ ডক্টর সেলিম আলী, অধ্যাপক MK প্রসাদ প্রভৃতি। তো এই আন্দোলনের ফলেই 1983 সালে প্রস্তাবিত বাঁধ বাতিল হয় এবং 1984 সালে সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। 102 নম্বর কোশ্চেন, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত ভারতের কোন জাতীয় উদ্যানটি আসামে অবস্থিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কাজিরাঙা জাতীয় উদ্যান। আসামের এই জাতীয় উদ্যানটিতে বিশ্বের প্রায় 2/3 একশৃঙ্গ গন্ডার রয়েছে। এটি 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। 103 নম্বর কোশ্চেন, হরিণ ও বাঘের জন্য বিখ্যাত সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। তো তোমরা মনে রাখবে সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল এবং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যা রয়্যাল বেঙ্গল টাইগারের অন্যতম আবাসস্থল। এখানে সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইটস উদ্ভিদগুলো দেখা যায়। 104 নম্বর কোশ্চেন, এশিয়ান সিংহের একমাত্র প্রাকৃতিক বাসভূমি ভারতের কোন জাতীয় উদ্যান? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গির জাতীয় উদ্যান। পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করতে পারে গির জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাটের এই অরণ্যটি ছাড়া পৃথিবীর আর কোথাও বন্য অবস্থায় এশিয়ান সিংহ দেখতে পাওয়া যায় না। তবে আশার আলো হলো কঠোর সংরক্ষণের ফলে বর্তমানে এদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 105 নম্বর কোশ্চেন, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কিবুল লামজাও কোন রাজ্যে অবস্থিত? যেটা সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর রাজ্যে। আর যদি বলা হয় কোন হ্রদে অবস্থিত, তাহলে উত্তর হয়ে যাবে লোকটাক হ্রদে। তো এই যে কিবুল লামজাও জাতীয় উদ্যান, এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। লোকটাক হ্রদের জলের উপরে পচনশীল উদ্ভিদ, মাটি এবং জৈব পদার্থের তৈরি ঘন ভাসমান স্তরকে স্থানীয় ভাষায় ফুমদি বলা হয়। 106 নম্বর কোশ্চেন, মণিপুরের কিবুল লামজাও জাতীয় উদ্যানে কোন বিপন্ন হরিণ পাওয়া যায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সাংগাই হরিণ। তো এই যে সাংগাই হরিণ, এটা হচ্ছে মণিপুরের রাজ্য প্রাণী। ভাসমান ফুমদির উপর হাঁটার সময় এদের শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য নাচের মতো করে এরা হাঁটতে থাকে। তো এই জন্যে এদেরকে ডান্সিং ডিয়ার বা নাচুনে হরিণ বলা হয়। 107 নম্বর কোশ্চেন, কাশ্মীরি হরিণ বা হেঙ্গুল সংরক্ষণের জন্য বিখ্যাত জাতীয় উদ্যান কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দাচিগ্রাম জাতীয় উদ্যান। তো পরীক্ষা যদি জিজ্ঞাসা করা হয় দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, তাহলে উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। তো এই দাচিগ্রাম কথাটির অর্থ হলো 10টি গ্রাম। এই দাচিগ্রাম জাতীয় উদ্যানটি তৈরির সময় স্থানান্তরিত করা 10টি গ্রামের স্মৃতিতে এরূপ নামকরণ করা হয়। হেঙ্গুল বা কাশ্মীর স্টেক হলো রেড ডিয়ারের একটি অত্যন্ত বিপন্ন উপপ্রজাতি। 108 নম্বর কোশ্চেন, IUCN এর পুরো নাম কি যা বিপন্ন জীবের তালিকা প্রকাশ করে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে IUCN এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তো 1948 সালের 5ই অক্টোবর প্রতিষ্ঠিত হয়, আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো এবং বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত সংগঠন। বিশ্বজুড়ে প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করাই এর লক্ষ্য। 109 নম্বর কোশ্চেন,
IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। তো তোমরা মনে রাখবে, বিশ্ব বন্যপ্রাণী তহবিল বা WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং রামসার কনভেনশনের সদর দপ্তরও এই শহরেই অবস্থিত, অর্থাৎ সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরেই অবস্থিত। 110 নম্বর কোশ্চেন, IUCN বিপন্ন বা বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর তথ্য সম্বলিত যে বইটি প্রকাশ করে তাকে কি বলে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রেড ডাটা বুক। তো 1964 সালে প্রথম এই তালিকা প্রকাশ করা হয়, অর্থাৎ 1964 সালে প্রথম রেড ডাটা বুকটি প্রকাশ করা হয়। প্রজাতিদের সংরক্ষণের স্থিতি বোঝানোর জন্য এখানে 9টি শ্রেণীতে ভাগ করা হয়, যথা বিলুপ্ত, বিপন্ন, সংকটাপন্ন ইত্যাদি। 111 নম্বর কোশ্চেন, গ্রিন ডেটা বুক বলতে কি বোঝায়? যে বইতে পরিবেশগতভাবে সুরক্ষিত বা অবিলুপ্ত জীব প্রজাতির তালিকা দেওয়া থাকে সেই বইকেই বলা হয় গ্রিন ডেটা বুক। এতে সেই সব প্রজাতির উল্লেখ করা থাকে যাদের সংরক্ষণ কর্মসূচি সফল হয়েছে, ফলে যাদের সংখ্যা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে বা স্থিতিশীল আছে এবং যারা আর বিলুপ্তির ঝুঁকির মধ্যে নেই। 112 নম্বর কোশ্চেন, ব্ল্যাক ডেটা বুক কিসের তালিকা প্রকাশ করে? তো এই ব্ল্যাক ডেটা বুক মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক জীব প্রজাতির তালিকা প্রকাশ করে। এখানে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক জীব প্রজাতির পাশাপাশি এমন কিছু ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক এলিয়েন বা বহিরাগত প্রজাতির উল্লেখ থাকে যা স্থানীয় বাস্তুতন্ত্র ধ্বংস করে দেয়। 113 নম্বর কোশ্চেন, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীববৈচিত্র্যকে এক কথায় কি বলে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আলফা জীববৈচিত্র্য। তো তোমরা মনে রাখবে, হুইটেকার 1960 সালে এটার প্রথম ধারণা দেন। এটি সাধারণত একটি নির্দিষ্ট বাসভূমিতে বা কমিউনিটিতে প্রজাতির সংখ্যা এবং তাদের সমবন্টন নির্দেশ করে। 114 নম্বর কোশ্চেন, দুটি ভিন্ন অঞ্চলের বাসভূমির জীববৈচিত্র্যের তুলনামূলক পরিবর্তনকে কি বলে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বিটা জীববৈচিত্র্য। এর মাধ্যমে বোঝা যায় পরিবেশের বা বাসস্থানের পরিবর্তনের সাথে সাথে প্রজাতির গঠন কতটা পরিবর্তিত হয়। এটি আসলে দুটি আলাদা বাস্তুতন্ত্রের প্রজাতিগত পার্থক্য প্রকাশ করে। 115 নম্বর কোশ্চেন, একটি বিশাল ভৌগোলিক অঞ্চলের সামগ্রিক জীববৈচিত্র্যকে কি বলে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গামা জীববৈচিত্র্য। এটি একটি বিশাল ভৌগোলিক ল্যান্ডস্কেপ বা একাধিক বাস্তুতন্ত্র জুড়ে থাকা সমস্ত আলফা ও বিটা জীববৈচিত্র্যের সামগ্রিক বা সমন্বিত রূপ প্রকাশ করে। 116 নম্বর কোশ্চেন, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখা যায় এবং যা অত্যন্ত সংকটাপন্ন তাদের কি বলা হয়? তো পৃথিবীর যে অঞ্চলে প্রচুর জীববৈচিত্র্য দেখা যায় কিন্তু বর্তমানে অঞ্চলটি অত্যন্ত সংকটাপন্ন তাদেরকে বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট। 1988 সালে প্রথম বাস্তুবিদ নরম্যান মায়ার্স প্রথম হটস্পট এর ধারণা প্রবর্তন করেন। তো একটি অঞ্চলকে হটস্পট হতে গেলে সেখানে অন্তত 1500টি এন্ডেমিক প্রজাতির বা স্থানীয় উদ্ভিদ থাকতে হবে এবং তার আদি বাসভূমির 70% অংশ ধ্বংস হতে হবে, তবে সেই স্থানকে জীববৈচিত্র্যের হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট বলে স্বীকৃতি দেওয়া হবে। 117 নম্বর কোশ্চেন, বিশ্বে মোট কয়টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে এবং ভারতে কয়টি? তো বিশ্বে এরকম বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা বর্তমানে 36টি এবং ভারতে তার মধ্যে রয়েছে 4টি। তো বিশ্বের এই যে 2.5% ভূমিভাগ জুড়েই এই 36টি বায়োডাইভার্সিটি হটস্পট থাকলেও বিশ্বের প্রায় অর্ধেকের বেশি উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়স্থল এই বায়োডাইভার্সিটি হটস্পটগুলো। সেই জন্যেই এই স্থানগুলিতে যেহেতু প্রচুর পরিমাণে স্থানীয় জীব প্রজাতি পাওয়া যায় তাই এই স্থানগুলিকে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। 118 নম্বর কোশ্চেন, ভারতের 4টি জীববৈচিত্র্যের হটস্পটের নাম কি কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বার্মা অঞ্চল এবং সুন্দাল্যান্ড। তো তোমাদেরকে করতে পারে কি পরীক্ষায়, ভারতের কোনটি বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল নয়? তো এই পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বার্মা অঞ্চল এবং সুন্দাল্যান্ড এই 4টির মধ্যে যে কোনো 3টি নিল এবং অন্য আরেকটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম উল্লেখ করে দিল, এরপর বলল যে কোনটি ভারতের নয়, সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। 119 নম্বর কোশ্চেন, ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝায়? তো কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক বাসভূমিতে রেখে সংরক্ষণ করাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত বনাঞ্চল, এগুলোর মধ্যে জীবকে সংরক্ষণ করাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ।
এটি জীববৈচিত্র্য সংরক্ষণের সবচেয়ে কার্যকর, সাশ্রয়ী এবং প্রাকৃতিক পদ্ধতি। ভারতের জিম করবেট ন্যাশনাল পার্ক বা হেইলি ন্যাশনাল পার্ক এটি হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। তো এই জিম করবেট ন্যাশনাল পার্কেরই পূর্বে নাম ছিল হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক। এছাড়া সুন্দরবন ও নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ইনস্টিটিউট সংরক্ষণের প্রকৃষ্ট উদাহরণ। তো যদি পরীক্ষায় বলা হয় ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি, তাহলে উত্তর হয়ে যাবে নীলগিরি। আর যদি বলা হয় ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানটির নাম কি, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে জিম করবেট, তো যার পূর্বে নাম ছিল হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক। এবার 120 নম্বর কোয়েশ্চেন, এক্স সিটু সংরক্ষণ বলতে কি বোঝায়? তো কোনো জীবকে তার প্রাকৃতিক বাসভূমির বাইরে কৃত্রিম উপায়ে সংরক্ষণ করাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, এগুলোর মধ্যে কোনো উদ্ভিদ কিংবা প্রাণীকে সংরক্ষণ করাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। অতি বিপন্ন প্রজাতির ক্ষেত্রে যাদের প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তাদের দ্রুত বৃদ্ধি ও প্রজননের জন্য জিন ব্যাংক বা চিড়িয়াখানায় এই বিশেষ সুরক্ষা প্রদান করা হয়। 121 নম্বর কোয়েশ্চেন, ক্রায়ো প্রিজার্ভেশন বা অতি শীতলীকরণ পদ্ধতিতে কত তাপমাত্রায় শুক্রাণু বা বীজ সংরক্ষণ করা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং তরল নাইট্রোজেনের মধ্যে। এই তাপমাত্রায় তরল নাইট্রোজেনে জৈবিক কোষগুলির মেটাবলিজম বা বিপাকীয় কাজ সম্পূর্ণ থেমে যায়, ফলে উদ্ভিদের পরাগরেণু, বীজ বা প্রাণীর শুক্রাণু, ডিম্বাণু কোনো ক্ষতি ছাড়াই বহুকাল সংরক্ষিত থাকে। 122 নম্বর কোয়েশ্চেন, ক্রায়ো প্রিজার্ভেশন কোন ধরনের সংরক্ষণের উদাহরণ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এক্স সিটু সংরক্ষণ। এর মধ্যে বীজ ব্যাংক, স্পার্ম ব্যাংক, জিন ব্যাংকে ভবিষ্যতের জিনগত উপাদান সংরক্ষণ করা হয়। কৃষিবিজ্ঞান এবং অন্যান্য বিপন্ন প্রাণী সংরক্ষণে এটি একটি আধুনিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি। 123 নম্বর কোয়েশ্চেন, জৈব বর্জ্য পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পচে যে গ্যাস তৈরি করে তাকে কি বলে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বায়োগ্যাস বা গোবর গ্যাস। এই গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন, প্রায় 75%, বায়োগ্যাসে প্রায় 75% মিথেন থাকে। এছাড়াও এতে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে। এটি গ্রামাঞ্চলে রান্নার কাজে এবং বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে কাজ করে। তো এই বায়োগ্যাস বা গোবর গ্যাস একটি ধোঁয়াহীন জ্বালানি। 124 নম্বর কোয়েশ্চেন, সৌরকোষ বা সোলার প্যানেল তৈরিতে কোন অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন। সিলিকন হলো পৃথিবীতে প্রচুর পরিমাণে পাওয়া একটি উপাদান। সূর্যের আলো যখন সিলিকন কোষের উপর পড়ে তখন এর ফটন কণাগুলি ইলেকট্রনকে মুক্ত করে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করে। আমাদের আজকের পর্বের শেষ কোয়েশ্চেন অর্থাৎ 125 নম্বর কোয়েশ্চেন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলের সাহায্যে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রিক্টার স্কেল। তো তোমরা মনে রাখবে 1935 সালে সিসমোলজিস্ট চার্লস এফ রিক্টার এবং বেনো গুটেনবার্গ এই স্কেল আবিষ্কার করেন। এটি একটি লোগারিদমিক স্কেল, অর্থাৎ এর মাত্রা 1 বাড়লে ভূমিকম্পের তীব্রতা আগের চেয়ে 10 গুণ বৃদ্ধি পায়। ভূমিকম্প মাপার প্রধান যন্ত্রটির নাম হলো সিসমোগ্রাফ। তো তোমরা মনে রাখবে ভূমিকম্পের তীব্রতা বললে সেটা হচ্ছে রিক্টার স্কেল, আর যদি বলা হয় ভূমিকম্প মাপার যন্ত্রটির নাম কি, তাহলে উত্তর হয়ে যাবে সিসমোগ্রাফ। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।